হ্যালো। ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তোমরা কি অনলাইনে আসো? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আমরা গতদিন বলেছিলাম যে আমরা আজকে সকাল 11টায় ইএনটি লেকচার ক্লাস করব। আমাদের আজকের টপিক ছিল এনলার্জ অ্যাডিনয়েড। তোমাদের সাথে যারা যারা কানেক্টেড সবাইকে তোমরা মেসেজ দিয়ে দাও যেন তারা আমাদের সাথে অনলাইনে আসতে পারে। যদিও এই প্রসিডিওরে আমরা আগে তোমাদের কোনো ক্লাস নিই নাই, তবুও এখন বাধ্য হয়ে লকডাউনের দিনে আমরা এরকম একটা প্রসিডিওরকে বেছে নিতে বাধ্য হয়েছি। এই পদ্ধতিতে তোমরা হয়তো সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবে না, হয়তো মেসেজিং করতে পারো। সেই মেসেজ দেখে কারোর কোনো কোশ্চেন থাকলে আমি পরবর্তীতে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো আমাদের আজকের যে টপিকস, সেই টপিকসটাকে আমরা কয়েকটা হেডিংয়ে পড়ব। আজকের টপিকস আমি আগেই বলেছি যে এনলার্জ অ্যাডিনয়েড। কোনো একটা টপিকস পড়তে গেলে আমাদের যেহেতু ব্ল্যাকবোর্ড বা টু ওয়ে কমিউনিকেশান নাই, সেই কারণে আমাকে একাই কথা বলতে হচ্ছে। তোমরা বুঝতে অসুবিধা হলে আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করবে। তো আমরা প্রথমে অ্যাডিনয়েড জিনিসটা কি এটা জানবো। ডেফিনেশন অফ অ্যাডিনয়েড, এটা কোথায় থাকে। তোমরা একটু কাগজ কলম নিতে পারো, নোট করতে পারো। যেগুলো কথা বলবো লেখার জন্য সেগুলো শুধু লিখবা, বাকি কথাগুলো শুনতে হবে, কারণ বইতে সবই আছে, তোমরা সবই পড়লে পাবা। আমাদের টিচারদের কাজ হচ্ছে তোমাদের জায়গাগুলোকে একটু ধরিয়ে দেওয়া। তো আমরা সেটাই করব। আর যেহেতু আমি বুঝছি না যে তোমরা কতটুকু বুঝতে পারছো না পারছো, সেই কারণে তোমরা তোমাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো লিখে রাখবা। পরবর্তীতে আমরা 10 থেকে 15 মিনিট কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা কতজন অনলাইনে আছে সেটাও আমি বুঝতে পারছি না। যাই হোক, ম্যাক্সিমাম যাদেরকে কানেক্ট করা যায় তোমরা একটু কানেক্ট করো। আমরা আমাদের টপিক শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল, ডেফিনেশন। হোয়াট ইজ অ্যাডিনয়েড? আমার সমস্ত কথাই লেখার দরকার নেই, যদি কোনোটা লিখতে বলি সেটাই লিখো, আর কথাগুলো শোনো, মনোযোগ দিয়ে শোনো। অন্যান্য লিম্ফয়েড টিস্যুর মতো অ্যাডিনয়েডও একটা লিম্ফয়েড টিস্যু। আমাদের আপার অ্যারোডাইজেস্টিভ সিস্টেমের যে গেটওয়ে, এন্ট্রি পয়েন্ট, তার চারিদিকে অনেক ধরনের লিম্ফয়েড টিস্যু থাকে। কোনোটা প্যালাটাইন টনসিল বলে, কোনোটা লিঙ্গুয়াল টনসিল বলে, কোনোটা উপরের দিকে থাকে যেটা নেজোফ্যারিংসে, সেটাকে অ্যাডিনয়েড বলে। সুতরাং আমরা এটুকু বুঝতে পারলাম যে অ্যাডিনয়েড ইজ নাথিং বাট এ কালেকশন অফ দ্য লিম্ফয়েড টিস্যু, এবং যেটা নেজোফ্যারিংসে অবস্থিত, জাংশন অফ দ্য রুট অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য নেজোফ্যারিংস। তো এটাকে যদি আমরা এখন সংজ্ঞায়িত করি, হোয়াট ইজ অ্যাডিনয়েড? Adenoid may be defined as a collection of lymphoid tissue which is situated in the nasopharynx. Adenoid may be defined as a collection of lymphoid tissue which is situated at the junction of the roof and posterior wall of the nasopharynx. So this is called adenoid. এটাকে আরেকটা ভাবে বলা যেতে পারে নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল।
তো টনসিলে আমরা জানি যে টনসিল প্যালাটাইন টনসিল যেটা, সেই টনসিলে যেরকম একটা ক্যাপসুল থাকে, এখানে কিন্তু তেমন কোনো ক্যাপসুল থাকে না। এবং টনসিল নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল বা অ্যাডিনয়েড যেটা নেজোফ্যারিংসে অবস্থিত, আমরা বললাম রুট অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল, এটার কিন্তু ল্যাটারাল এক্সটেনশন হতে পারে। তো নেজোফ্যারিংসের ল্যাটারালি আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি থাকে? একটা ফোসা অফ রোজেনমুলার অ্যান্ড নেজোফ্যারিঞ্জিয়াল ওপেনিং অফ দ্য ইস্টেশিয়ান টিউব। এই দুটো স্ট্রাকচার আমাদের জন্য খুবই জরুরি এই অ্যাডিনয়েড পড়ার সময়, বিকজ অ্যাডিনয়েড যে ডিজিজ প্রডিউস করে তার সাথে এই দুটো স্ট্রাকচারের সম্পর্ক আছে। সুতরাং আমরা এটুকু জানলাম যে অ্যাডিনয়েড কী জিনিস, তার একটু ল্যাটারাল এক্সটেনশন হলে সেটা ফোসা অফ রোজেনমুলার অথবা ইস্টেশিয়ান টিউবের উপরে পর্যন্ত আমাদের এক্সটেনশন থাকতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা অল্প অল্প করে পড়বো, আস্তে আস্তে পড়বো। তোমাদের বুঝতে অসুবিধা হলে কোশ্চেন লিখে রাখবা, পরে আমাকে জানাবা। তো আমরা অ্যাডিনয়েডের একটা ন্যাচারাল হিস্ট্রি অফ অ্যাডিনয়েড আমরা বলে থাকি, যে ন্যাচারাল হিস্ট্রি, অ্যাডিনয়েডের হিস্ট্রিটা কি, এটার ন্যাচারাল যেটা প্রসেস থাকে সেটা আমরা একটু জানতে হবে, কারণ এটা আমাদের সিমটম প্রডিউসিংয়ের জন্য এটা দরকার। অ্যাডিনয়েড টিস্যুটা কিন্তু ইন্ট্রাইউটেরাইন লাইফেই থাকে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে যখন আস্তে আস্তে বড় হয়, তার হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণেই এই অ্যাডিনয়েড টিস্যুটা 2 বছর পর থেকে একটু বেশি বাড়তে থাকে। সেটা 2 বছর থেকে বাড়তে বাড়তে 2, 3, 4, 5, 6 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এনলার্জমেন্ট হয়। আমি এটা বলছি কিন্তু ন্যাচারাল হিস্ট্রি অফ অ্যাডিনয়েড। তো এই নর্মালি ইন্ট্রাইউটেরাইন লাইফে ছিল, তুমি যদি গ্রাফ করো, নর্মালি ইন্ট্রাইউটেরাইন লাইফে ছিল, এটা 2 বছর থেকে বাড়া শুরু করলো, 3, 4, 5, 6, 7 এটা বাড়তে থাকলো 6 পর্যন্ত ম্যাক্সিমাম। 7, 8 বছর পরে গিয়ে এরা অটোমেটিক্যালি আবার এটা 10 বছরের পরে রিগ্রেস করে যায়, এটা বলা আছে। কোনো কোনো জায়গায় 12 বছর 15 বছর পর্যন্ত বলা আছে। যেহেতু এটা আমার সিমটমের জন্য লাগবে, সেই কারণে এই কথাগুলো বলা। সেটা যাই থাকুক না কেন, আমরা অ্যাভারেজ ধরে নিব যে 2 বছর পর থেকে এটা বেশি গ্রোথ হয়, 3, 4, 5, 6 পর্যন্ত ম্যাক্সিমাম গ্রোথ হয়, 7 বছর পর থেকে এটা আস্তে আস্তে ডিক্লাইন ফিরে যায়, এবং আপ টু 10 to 12 ইয়ার্স পরে এটা সাধারণত আর থাকে না। তাহলে এটা হলো আমার ন্যাচারাল হিস্ট্রি। তো আমরা ডেফিনেশন জানলাম, ন্যাচারাল হিস্ট্রি জানলাম। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই বা লিম্ফেটিক্স এটা খুব বেশি তোমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরেও তোমরা যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে একটু শুনতে পারো। ব্লাড সাপ্লাই বলতে ফেসিয়াল আর্টারি, ব্রাঞ্চেস অফ ফেসিয়াল আর্টারি, মেক্সিলারি আর্টারি অ্যান্ড থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক, এই 3টা জায়গা থেকে ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। ভেনাস ড্রেনেজ, ইন্টারনাল জুগুলার ভেন আলটিমেটলি ড্রেন করে। লিম্ফেটিক্সটা প্রথমে রেট্রোফেরেঞ্জিয়াল লিম্ফ নোড, তারপরে আপার ডিপ সার্ভাইকাল জুগুলার চেনে গিয়ে ড্রেন করে। নার্ভ সাপ্লাই গ্লোসোফেরেঞ্জিয়াল অ্যান্ড ভাইগাস নার্ভ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি না, সো এটা তোমরা অমিট করে যেতে পারো। আচ্ছা, এখন আমরা ডেফিনেশন জানলাম, ন্যাচারাল হিস্ট্রি জানলাম। এখন আমরা একটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, হোয়াট ইজ ওয়েলডিয়ার্স রিং। আমরা আগেই বলেছিলাম যে রিং মানে কি, একটা আংটির মতো গোলাকার একটা জিনিস। আমরা আগেই বলেছিলাম যে এন্ট্রি অফ আপার অ্যারোডাইজেস্টিভ সিস্টেম, এখানে অনেকগুলো লিম্ফয়েড টিস্যু একটার সাথে লিম্ফেটিক্স দিয়ে কানেক্টেড থাকে, এবং যেহেতু লিম্ফেটিক্স দিয়ে কানেক্টেড থাকে অনেকগুলো লিম্ফয়েড টিস্যু, এই কানেকশনের কারণে এরা একটা রিং শেপ, একটা রিংয়ের মতো, আংটির মতো
একটা স্ট্রাকচার তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ওয়েলডিয়াস রিং। তো ওয়েলডিয়াস রিংয়ের কম্পোনেন্ট কী কী আমরা যদি একটু চিন্তা করি, ওরোফ্যারিংস আপার অ্যারো ডাইজেস্টিভ সিস্টেমের এন্ট্রি পয়েন্ট, তাহলে এর কম্পোনেন্টগুলো উপরের দিকে থাকবে অ্যাডিনয়েড, দুই পাশে থাকবে ডা টনসিল বা ফসিয়াল টনসিল, দে আর কানেক্টেড উইথ লিমফ্যাটিক্স। এটাকে বলা হচ্ছে ওয়েলডিয়াস রিং। এখন আসলে অ্যাডিনয়েড তো তাহলে কী হলো, এটা একটা ওয়েলডিয়াস রিংয়ের একটা পার্ট হয়ে গেল আলটিমেটলি। যদিও আমরা পড়বো আজকে অ্যাডিনয়েড, কিন্তু এটা একটা ওয়েলডিয়াস রিংয়ের পার্ট হলো, তাই না? কারণ সবগুলোই লিম্ফয়েড টিস্যু। তো আমরা এটার ফাংশনটাকে আমাদেরকে একটু জানতে হবে। আমরা সবসময় বলি কোনো অর্গানের ডিজিজ করতে গেলে আগে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে। এটার কোনোটা অল্টারেশন হলে তখন প্যাথোজেনেসিস বা ডিজিজ। তো আমরা অ্যাডিনয়েড কী জিনিস জানলাম, এটা কোথায় থাকে অ্যানাটমি আমরা জানলাম, এটার ফিজিওলজিটা কী। আমরা আগেই বললাম যে অ্যাডিনয়েড একটা লিম্ফয়েড টিস্যু, সুতরাং এটা অ্যান্টিবডি প্রোডাকশন করে আমাদের ইমিউন সিস্টেমকে হেল্প করে। এবং আর্লি এজে এই ওয়েলডিয়াস রিং আমাদের ম্যাক্সিমাম ইমিউনোলজিক্যাল প্রোটেকশান দিয়ে থাকে। সেই কারণেই কিন্তু হয়তো বা ইনক্রিজ হয় এই আর্লি এজে, এটা বেশি ওয়ার্ক করার কারণে। পরবর্তীতে আর এরা হয়তো এতটা ইমিউন সিস্টেম এতটা টেক পার্ট করে না, কিন্তু আর্লি স্টেজে অফ অল লাইফ প্রায় 5, 6, 7 ইয়ার্স পর্যন্ত এরা কিন্তু আমাদের ইমিউনোগ্লোবিন তৈরির মাধ্যমে আমাদেরকে প্রোটেকশান দেয়। তো এটা গেল আমাদের ফাংশন। এখন এটা কীভাবে এই অ্যাডিনোয়েডটা আমাদের কীভাবে ডিজিজ প্রডিউস করতে পারে, প্যাথোজেনেসিটি বলতে পারি আমরা এটাকে। তিনটেভাবে এরা করতে পারে। একটা আমরা আগেই বললাম ন্যাচারাল এনলার্জমেন্ট অফ দ্য অ্যাডিনয়েড, যে অ্যাডিনয়েড নর্মালি বড় হচ্ছে যার কারণে আমাদের কাছে সিমটম প্রডিউস করে, এটা একটা হতে পারে। অ্যালার্জিজনিত কারণে একটা হতে পারে। ইনফেকশন অফ দ্য অ্যাডিনয়েড, অ্যাডিনয়েডাইটিস হয়েও হতে পারে। তাহলে মোটামুটি তিনটা কারণে আমরা আমাদের অ্যাডিনয়েড জনিত কারণে যে ডিজিজগুলো হয়, তিনটে কারণের কথা বলতে পারি। একটা ন্যাচারাল এনলার্জমেন্ট, একটা ইনফেকশন, একটা অ্যালার্জি। এখন আমাদের চিন্তা করতে হবে যে এই অ্যাডিনয়েডটা আমাদের কী কী সাইন সিমটম প্রডিউস করে, কী সিমটম প্রডিউস করে, আর আমরা এক্সামিনেশন করে কী সাইন দেখতে পাব। সিমটম মুখস্থ করার কোনো দরকার আমি মনে করি না। তোমরা একটু চিন্তা করো, একটু চিন্তা করলে তোমরা সিমটমগুলো অটোমেটিক্যালি চলে আসবে, বুঝতে পারবা। একটু চিন্তা করো, এটাও লেখার দরকার নেই, পরে লিখবো আমরা সিমটম। একটু বুঝো যে অ্যাডিনয়েড একটা স্ট্রাকচার যেটা নেজোফ্যারিংসে থাকে, এবং সেটা কি করে আমাদের নাকের যে দুইটা ওপেনিং আছে, সামনের দিকে নেরিস, অ্যান্টেরিয়র নেরিস, এবং পিছনের দিকে কোয়ানা। যেহেতু নেজোফ্যারিংস কোয়ানার সাথে সম্পর্কিত, সেই নেজোফ্যারিংসে যদি কোনো সোয়েলিং থাকে এনলার্জমেন্ট অফ দ্য অ্যাডিনয়েডের কারণে, তাহলে কি থাকবে, নাকের বাতাস নিঃশ্বাস সামনে দিয়ে যেতে পারবে কিন্তু পিছন দিয়ে পাস করতে পারবে না। তার মানে কি ওই বাচ্চাটা নাক দিয়ে শ্বাস নিতে পারবে না। তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো, নেজাল অবস্ট্রাকশন। তাহলে এই অ্যাডিনয়েড এনলার্জমেন্টের কারণে আমাদের কিছু নেজাল সিমটম হবে। একটা গ্রুপ অফ সিমটম আমরা পেলাম, নেজাল সিমটম। আমরা পরের মধ্যে কী কী আসবো সেটা আমরা চিন্তা করব। আচ্ছা, মানুষ যখন নাক দিয়ে শ্বাস নিতে না পারে তখন সে কীভাবে শ্বাস নেয় বেঁচে থাকার জন্য? সে মাউথ ব্রেথ করে, মুখ দিয়ে শ্বাস নেয়। তো মুখ তো আসলে আমাদের শ্বাসের জন্য প্রাইমারি পার্ট না, এটা একটা অল্টারনেটিভ পাথওয়ে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো সে মাউথ ব্রেথ করলে কি হবে? কিছু ওরাল সিমটম হবে। ওরাল মানে ORAL, মানে মুখের কিছু সিমটম হবে। তাহলে একটা গ্রুপ অফ সিমটম পাইলাম নেজাল সিমটম, একটা গ্রুপ অফ সিমটম পাইলাম ওরাল সিমটম। আর আমরা আগেই বলেছিলাম যে নেজোফ্যারিংস এর ল্যাটারাল এক্সটেনশন হয়
স্টেশন টিউব, আমরা জানি যে টিউবটা মিডল ইয়ার এবং নেজোফ্যারিংসের সাথে কমিউনিকেট করার কারণে আমাদের মিডল ইয়ারের প্রেশার মেনটেন করে। আমরা তো এটা জানি না, স্টেশন টিউবের কাজ জানি। অ্যাডিনয়েড যখন স্টেশন টিউবের উপরে প্রেস করে, চাপ দেয়, তখন এই ফাংশনটা হ্যাম্পার হয়। হ্যাম্পার হওয়ার কারণে মিডল ইয়ারে ফ্লুইড জমা হতে পারে, যে কন্ডিশনটাকে আমরা বলি অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। অথবা এই পেশেন্টের রিকারেন্ট অ্যাকুট অটাইটিস মিডিয়া হতে পারে। তাহলে দেখো, অ্যাডিনয়েড একটা মিডলাইন স্ট্রাকচার হওয়ার কারণে আমাদের 3টা গ্রুপ অফ সিমটম আমরা পেলাম। একটা নেজাল সিমটম, একটা ওরাল সিমটম, একটা ওরাল AURAL মানে ইয়ার সিমটম, একটা ORL ওরাল সিমটম মানে মুখের সিমটম, একটা AURAL ওরাল মানে ইয়ার সিমটম। 3টা গ্রুপ অফ সিমটম আমরা পেলাম। এছাড়া জেনারেলাইজড আর একটা সিমটম হতে পারে। জেনারেলাইজড একটা পেশেন্ট অ্যাডিনয়েডের এনলার্জ অ্যাডিনয়েডের একটা বাচ্চা, আমরা মুখের দিকে তাকালে, ফেসের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে দিস চাইল্ড মে বি সাফার্ড ফ্রম এনলার্জ অ্যাডিনয়েড। সেটাকে আমরা জেনারেল সিমটম বলতে পারি। আসো আমরা এখন সিমটমগুলো কী কী হয় সেটা আমরা চিন্তা করি, এখন লিখতে পারবো। প্রথমে আমরা বললাম নেজাল সিমটম। যেহেতু কোয়ানা দিয়ে বাতাস পাস করে না, সুতরাং প্রথম সিমটমই হবে তার নেজাল অবস্ট্রাকশন, মানে কি নাক বন্ধ থাকবে। নাক যদি বন্ধ থাকে তাহলে নেজাল ডিসচার্জগুলোও ড্রেন হতে পারবে না, সুতরাং তার নেজাল ডিসচার্জ থাকতে পারে। তার মানে 1 নম্বর পেলাম নেজাল অবস্ট্রাকশন, 2 নম্বর পেলাম নেজাল ডিসচার্জ, 3 নম্বর এই যে নেজোফ্যারিংসের এত বড় একটা অবস্ট্রাকশন থাকার কারণে নর্মালি যে আমরা কথা বলি, যে ভয়েস রেজোনেন্স যেটা হয় আমাদের যে সমস্ত অর্গান দিয়ে, এখানেও কিছুটা হ্যাম্পার হবে, টোনলেস ভয়েস হবে এবং নেজাল কোয়ালিটি অফ ভয়েস ডিউ টু নেজাল অবস্ট্রাকশন। তাহলে আমরা 3টা কথা বললাম। একটা নাক বন্ধ থাকবে, দ্যাট ইজ নেজাল অবস্ট্রাকশন। নাকে ডিসচার্জ হবে কারণ এটা ক্লিয়ার হতে পারবে না, দিস ইজ কল্ড নেজাল ডিসচার্জ। চেঞ্জ অফ ভয়েস, আর এই যে নাকের মধ্যে ডিসচার্জ থাকার কারণে এর আশেপাশে যে সমস্ত কমিউনিকেটিং এরিয়া আছে সেগুলো জায়গাতে ইনফ্লামেশন হবে, হোয়াট ইজ কল্ড সাইনোসাইটিস ও রাইনোসাইনোসাইটিস, সেগুলোর ফিচার নিয়েও আসতে পারে। তাহলে নেজাল সিমটম কিন্তু আমরা 4টা পেলাম: নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ, ভয়েস চেঞ্জ, সিমটম অফ সাইনোসাইটিস। ঠিক আছে, তাহলে একটা গ্রুপ অফ সিমটম আমরা পেলাম। এরপরে সেকেন্ড গ্রুপ, দ্যাট ইজ ওরাল, ORAL মানে মুখের সিমটম। 1 নম্বর হচ্ছে যে এক্সেসিভ স্যালাইভেশন। এই বাচ্চাটা যেহেতু নাক দিয়ে শ্বাস নিতে পারবে না, মুখ হা করে শ্বাস নেবে, রাতে সে সোজা হয়ে ঘুমাতে পারবে না, সে যে কোনো একদিকে বাঁকা হয়ে ঘুমাবে, কাত হয়ে ঘুমাবে, সুতরাং তার অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়ে ড্রিবলিং অফ স্যালাইভা, দ্যাট ইজ কল্ড এক্সেসিভ স্যালাইভেশন। নাম্বার 2, ব্যাড স্মেল। মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে তার মুখ দিয়ে দুর্গন্ধ আসতে পারে বাচ্চার। নাম্বার 3, ড্রাইনেস অফ মাউথ, মুখটা শুকিয়ে যেতে পারে। মোটামুটি আমরা এই 3টা ওরাল সিমটম আমরা চিন্তা করতে পারি। একটা ব্যাড স্মেল, এক্সেসিভ স্যালাইভেশন, ড্রাইনেস অফ দ্য মাউথ। এখন আসো ইয়ার সিমটম। কানে কি হতে পারে? যদি রিকারেন্ট অ্যাকুট অটাইটিস মিডিয়া হয় তাহলে বারবার কানে ব্যথা হবে, তাহলে কানে ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারে। এই কানে ব্যথা হয়ে যদি পারফোরেশন হয়ে ডিসচার্জ বাইরে চলে আসে তাহলে অটোরিয়া নিয়েও আমাদের কাছে আসতে পারে। এরপরে
যদি মিডল ইয়ার ইফিউশন হয় তাহলে আমাদের কাছে কন্ডাক্টিভ হিয়ারিং লস, দ্যাট মিনস সে বাচ্চা কানে কম শুনে, ডাকলে সে ঠিকমতো মনোযোগী হয় না, টিভি দেখার সময় সাউন্ড বেশি করে দিয়ে টিভি দেখে, অথবা ক্লাসে বসলে টিচারের কথা শুনতে পায় না। এগুলো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে পারে। তাহলে কি হলো, বারবার কানে ব্যথা নিয়ে আসতে পারে, কানে কম শোনা নিয়ে আসতে পারে। তাহলে এই 3 গ্রুপ অফ সিমটম আমরা পেলাম। আর একটা বলেছি আমরা জেনারেল সিমটম। এই জেনারেল সিমটমের আর একটা নাম আমরা বলে থাকি অ্যাডিনয়েড ফেস, FACES, ফেসিসও বলে, অ্যাডিনয়েড ফেসিস। তার মানে এই বাচ্চাটা দেখতে কেমন হবে, দিস ইজ কল্ড অ্যাডিনয়েড ফেসিস। তো অ্যাডিনয়েড ফেসিস কিন্তু অনেক সময় শর্ট নোট আসে, ওয়েলডিয়াস রিং কিন্তু অনেক সময় শর্ট নোট আসে। সুতরাং এই দুইটা জায়গা কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। তা আসলে অ্যাডিনয়েড ফেসিসের কী কী কম্পোনেন্ট থাকতে পারে? 1 নাম্বার হচ্ছে বাচ্চাটা ডাল অ্যান্ড অ্যাপ্যাথি, তো রেসপন্সটা কম থাকবে। ডাল মানে কি, মলিন। এখন আমরা কোভিডের দিনে সবাই মলিন, তাই না? আমাদের চেহারা সবারই মলিন হয়ে আছে, আমরা কেউই খুশি না। তো এরকম ওই বাচ্চাটাও আর খুব বেশি খুশি থাকতে পারবে না, প্লেফুল থাকবে না। সুতরাং দিস বেবি ওয়াজ ডাল অ্যান্ড অ্যাপ্যাথি। তার ইন্টেলিজেন্সটা একটু কম থাকবে, একটা হতে পারে। 2 নম্বর হতে পারে ফ্ল্যাট ফেস, ফেসটা একটু ফ্ল্যাট। 3 নাম্বার হতে পারে যে যেহেতু সে নাক দিয়ে শ্বাস নেয় না, মুখ দিয়েই বেশিরভাগ সময় শ্বাস নিয়ে থাকে, সুতরাং তার পিন্স নস্ট্রিল, মাসলগুলো ডিজিজ অ্যাট্রফির কারণে পিন্স নস্ট্রিল হতে পারে। আপার জটা, দাঁতের আপার যে জ আছে সেটা প্রমিনেন্ট হতে পারে, ওভার ক্রাউডেড হতে পারে। যেহেতু মুখ হা করে শ্বাস নেবে, আপার লিপটা একটু উপরের দিকে থাকবে, গামটা এক্সপোজ থাকবে, যার কারণে স্পঞ্জি গাম হতে পারে। তাহলে অ্যাডিনয়েড ফেসিসের কম্পোনেন্ট আমরা কী কী পেলাম? ডাল অ্যান্ড অ্যাপ্যাথি, বাচ্চা ইরিটেবল থাকতে পারে, ফ্ল্যাট ফেস, পিন্স নস্ট্রিল, prominent and overcrowded upper jaw, spongy gum, high arch palate, প্যালেটটা হাই আর্চ থাকবে। তো এইগুলো থাকলে আমরা ধরে নিতে পারি যে এটা অ্যাডিনয়েড ফেসিস। ঠিক আছে, তাহলে আমরা একটু আবার প্রথম থেকে যদি একটু তাকাই, আমরা আস্তে আস্তে যাব, অসুবিধা নাই। প্রথম থেকে যদি আমরা একটু তাকাই, আমরা ডেফিনেশন পড়েছিলাম, আমরা অ্যানাটমিক্যাল সাইট পড়েছিলাম, আমরা এক্সটেনশন পড়েছিলাম, আমরা প্যাথোজেনেসিস পড়েছিলাম, আমরা এখন সিমটমের মধ্যে আছি। ঠিক আছে, তো সিমটম চলে যাওয়ার পরে তোমরা জানো আমাদের এখন সাইন মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন, অন এক্সামিনেশন আমরা কি কি পেতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন লিখে ফেলো, আমি পরে অ্যান্সার করব। বুঝতে অসুবিধা হলে তোমরা লিখে রেখো, আমি পরে এগুলা ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আসো অন এক্সামিনেশন। এটা তো একটা বাচ্চা, 7-8 বছর, 9 বছর, 10 বছরের একটা বাচ্চাকে আমাকে এক্সামিন করতে হবে। আমরা আগেই শিখিয়েছি কীভাবে নোজ এক্সামিন করতে হয়, থ্রট এক্সামিন করতে হয়, ইয়ার এক্সামিন করতে হয়। আমরা পেশেন্টকে প্রথমে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করতে পারি, বাচ্চা যেন ব্যথা না পায়। ছোটো স্পেকুলাম দিয়েও করতে পারি, অথবা টিপ অফ দ্য নোজটাকে উপরের দিকে লিফট আপ করেও আমরা দেখতে পারি যে তার নেজাল ডিসচার্জ আছে কি না। কটন উল অর স্পেকুলা দিয়ে আমরা ইয়ারওয়ে প্যাটেন্সিটা দেখতে পারি, হোয়েদার ইট ইজ পার্শিয়ালি অবস্ট্রাক্টেড আর কমপ্লিটলি অবস্ট্রাক্টেড। এই বাচ্চার ওরাল ক্যাভিটিতে আমরা অবশ্যই আমাদেরকে টনসিল, যেটা প্যালাটাইন টনসিল, আমাদেরকে এক্সামিন করতে হবে যে সেটা বড় আছে কি না। এই সমস্ত বাচ্চার যেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা এনলার্জ টনসিল আছে কি না।
নেজোফ্যারিংস দেখতে গেলে আমাদেরকে আসলে যেটা করতে হয় সেই প্রসিডিউরটার নাম হলো পোস্টেরিয়র রাইনোস্কোপি। আমরা জানি যে আমাদের একটা মিরর আছে যেটা দয়ের মতো দেখতে, টাং ডিপ্রেসর, এবং এই মিররটা একটু ওয়ার্ম করে আমরা সব প্যালেটের পিছনে যদি প্লেস করি তাহলে আমরা নেজোফ্যারিংসে অ্যাডিনয়েড দেখতে পারি। এক্সপেরিয়েন্স এক্সামিনার যদি হয়, কোঅপারেটিভ চাইল্ড যদি হয়, তাহলে আমরা এটা দেখতে সক্ষম হব, আদারওয়াইজ এটা দেখতে পাবো না, কিন্তু এটা বলতে হবে। মডার্ন যুগে আমরা পেডিয়াট্রিক নেজোএন্ডোস্কোপ একটা প্রসিডিউর আছে যেটা নাকের সামনে দিয়ে একটা ইসোফেগোস্কোপি যেরকম করে, ফাইবার অপটিক লারিঙ্গোস্কোপি যেরকম করে, এবং চিকন একটা এন্ডোস্কোপ নেজোফ্যারিঙ্গোস্কোপ আমরা ঢোকাতে পারি। এটা ঢুকিয়ে যখন কোয়ানার ওখানে যাব তখন আমরা অ্যাডিনয়েডের অবস্থানটা বুঝতে পারব। তাহলে নেজোফ্যারিংস দেখার জন্য আমাদের দুইটা প্রসিডিউর, একটা হলো পোস্টেরিয়র রাইনোস্কোপি, একটা পেডিয়াট্রিক নেজোএন্ডোস্কোপি। ঠিক আছে, এরপরে আমাদেরকে ইয়ারটা এক্সামিন করতে হবে। ইজ দেয়ার এনি এভিডেন্স অফ AOM অর ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন? সেটা আমরা অন্য চ্যাপ্টারে পড়বো, এরকম থাকলে কী হবে, ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন থাকলে কী হবে। ঠিক আছে, তাহলে আমরা নেজাল ক্যাভিটি এক্সামিন করলাম, আমরা ওরাল ক্যাভিটি এক্সামিন করলাম, নেজোফ্যারিংস এক্সামিন করলাম এবং ইয়ার এক্সামিন করলাম। আমাদের এক্সামিনেশন মোটামুটি শেষ। তো সিমটম গেল, আমরা সাইন পেলাম। এরপরে আমরা একটা গ্রেডিং সিস্টেম, এটা যদি তোমরা কেউ ভালো জানতে চাও বা পরীক্ষায় অনেক ভালো করো তাহলে হয়তো অনেক সময় আমরা জিজ্ঞাসা করতে পারি গ্রেডিং সিস্টেম, যে অ্যাডিনয়েডটা কত বড়, গ্রেড 1, 2, 3, 4, 4টা গ্রেডিং সিস্টেম আছে উইথ দ্য হেল্প অফ নেজোএন্ডোস্কোপ। নেজোএন্ডোস্কোপি করার পরে আমাদের যে কোয়ানা যেটা আছে ওটাতে একটা অ্যাপারচার, গোল জিনিস, ওটাকে আমরা 3 ভাগে ভাগ করি, আপার থার্ড, মিডিল থার্ড, লোয়ার থার্ড। এই অ্যাডিনয়েডটা যদি আপার থার্ডকে বন্ধ করে রাখে কোয়ানার, তাহলে আমরা বলি এটা কিন্তু ভার্টিক্যাল, আমরা এই মেজারমেন্টটা কিন্তু কোয়ানার ভার্টিক্যাল মেজারমেন্ট, আপার 1/3, মিডিল 1/3, লোয়ার 1/3। যদি আপার 1/3কে অবস্ট্রাক্ট করে থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো গ্রেড 1, মিডিল থার্ডকে করলে গ্রেড 2, মানে আপার 1/3 ও মিডিল থার্ড যদি করে, আপার 1/3, মিডিল 1/3, লোয়ার 1/3 যদি করে গ্রেড 3, আর যদি কমপ্লিট অবস্ট্রাকশন করে তাহলে গ্রেড 4। রিসেন্ট একটা গ্রেডিং সিস্টেম, তোমরা অনেকে অনেক সময় যদি ভালো অ্যান্সার করতে পারো তাহলে হয়তো আমরা জিজ্ঞাসা করতে পারি। তাহলে এটা গেল একটা গ্রেডিং সিস্টেম। ঠিক আছে এই পর্যন্ত। এরপরে আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদেরকে আসতে হবে ইনভেস্টিগেশন। হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ডু ইউ সাজেস্ট ফর দিস চাইল্ড? এই বাচ্চার জন্য কি কি পরীক্ষা আমরা করতে পারি? কারণ আমরা সিমটম পেলাম, আমরা সাইন পেলাম, আমরা নেজোএন্ডোস্কোপি করলাম, এখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিতে হবে। প্রথমে আমরা যেটা করে থাকি এক্স-রে, নেজোফ্যারিংস, ল্যাটারাল ভিউ, ওপেন মাউথ করলে আমরা একটা কি পেতে পারি, আমাদের তো একটা মাথায় থাকতে হবে যে আমরা কি পাবো। সেটা দেখা গেল যে একটা গ্লোবুলার সফট টিস্যু শ্যাডো অ্যারাইজিং ফ্রম দ্য নেজোফ্যারিংস, প্রেসিং দ্য নেজোফ্যারিঞ্জিয়াল ইয়ার কলাম ফরওয়ার্ডস। তার মানে কি, নেজোফ্যারিংস থেকে একটা গ্লোবুলার সফট টিস্যু শ্যাডো যেটা নাক দিয়ে বাতাস পিছনে গিয়ে নেজোফ্যারিঞ্জিয়াল ইয়ার কলাম দিয়ে আমাদের ল্যারিংসে হয়ে যে লাংসে যায়, ওই নেজোফ্যারিঞ্জিয়াল পোর্শনটাকে সামনের দিকে প্রেস করবে। যদি এরকম কোনো কন্ডিশন থাকে আমরা যদি দেখতে পাই তাহলে আমরা ধরে নিব যে এই বাচ্চার অ্যাডিনয়েড এনলার্জমেন্ট আছে। এবং এই এক্স-রে গ্রেডিংও আমরা করতে পারি, সেটা কোয়ানা থেকে নেজোফ্যারিংস পর্যন্ত যদি আমরা একটা ভার্টিক্যাল একটা ট্রান্সভার্স যদি একটা দাগ টানি, সেই দাগটাকেও আমরা থার্ড 3টা থার্ডে ভাগ করে ওই কতটুকু বড় হয়েছে নেজোফ্যারিংসের দিকে 1/3, 2/3, তারপরে মোর দ্যান 2/3, এরকম করে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার 3টা গ্রেডে আমরা ভাগ করতে পারি।
এই সমস্ত গ্রেডিং সিস্টেম বেসিক্যালি ট্রিটমেন্ট পারপাসে। তাহলে আমরা গ্রেডিং দুইভাবে করতে পারি, একটা উইথ দ্য হেল্প অফ পেডিয়াট্রিক নেজোএন্ডোস্কোপ, আর একটা করতে পারি আমরা এক্স-রে নেজোফারিংস ল্যাটারাল রো, এই শ্যাডো দেখে। ঠিক আছে, আমরা গ্রেডিং করে ফেললাম। এখন আমরা ডেফিনিশন জানলাম, আমরা অ্যানাটমি জানলাম, আমরা সিমটম জানলাম, আমরা সাইন জানলাম, আমরা ইনভেস্টিগেশন করে ফেললাম, আমাদের ডায়াগনোসিস মোটামুটি কনফার্ম হয়ে গেল। এর সাথে আমরা যদি আমাদের সাসপেক্টেড ইয়ারের প্রবলেম থাকে তাহলে কানেও আমরা পরীক্ষা করতে পারি, পিওর টোন অডিওমেট্রি করতে পারি যদি বাচ্চা 6 বছরের বড় হয়, আর যদি 6 বছরের ছোট হয় তাহলে আমরা বিহেভিয়ার অবজারভেশন অডিওমেট্রি করতে পারি। 4 থেকে 6 বলে আর কি, তোমরা 6 বললে অসুবিধা নেই। তো এটা ছোট বাচ্চা হলে 4 বছরের নিচে যদি হয় তাহলে BOA, বিহেভিয়ারাল অবজারভেশন অডিওমেট্রি অ্যান্ড ইম্পিডেন্স অডিওমেট্রি, আর যদি 4-5 বছরের বড় হয় তাহলে আমরা পিওর টোন অডিওমেট্রি উইথ ইম্পিডেন্স অডিওমেট্রি করতে পারি মিডল ইয়ারের প্যাথোলজি জানার জন্য। এখন আসলে আমাদের ট্রিটমেন্ট কী হবে? এটা তো হলো এনলার্জ অ্যাডিনয়েড উইথ OME অর উইদাউট OME, এনলার্জ অ্যাডিনয়েড উইথ টনসিলার হাইপারট্রফি অর শুধুই এনলার্জ অ্যাডিনয়েড। অতএব অনেকগুলো কন্ডিশন থাকতে পারে। 1 নম্বর কন্ডিশন যদি হয় অ্যাডিনোটনসিলার হাইপারট্রফি অথবা অ্যাডিনোটনসিলার হাইপারট্রফি উইথ OME, অথবা দেখা যায় শুধু মাইল্ড অ্যাডিনয়েড, এনলার্জ অ্যাডিনয়েড উইথ মাইল্ড সিমটম, তাহলে ওই যে গ্রেডিং সিস্টেমটা আমরা করেছিলাম, সিমটম মিলে সাইন মিলে আমরা এখন আমাদেরকে প্ল্যানিংয়ে যাইতে হবে ফর দ্য ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট। তো প্ল্যানিংয়ের অপশন, আমাদের ট্রিটমেন্ট অপশন কী কী আছে? কিছু আছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, কিছু অ্যাডভাইসও দেওয়া যেতে পারে। কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট, প্রথম যদি আমরা বলি অ্যাডভাইস, 2 নম্বর কনজারভেটিভ ট্রিটমেন্ট, 3 নম্বর সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে আমরা ট্রিটমেন্টকে 3টা ভাগে ভাগ করতে পারি। তো অ্যাডভাইস যদি আমরা বলি তাহলে যে ঠান্ডা লাগাবে না, অ্যালার্জিক কোনো এনভায়রনমেন্টে যাবে না, ওয়ার্ম ওয়েদারে থাকবে, এইগুলো আমরা মোটামুটি বলতে পারি। মেডিকেল ট্রিটমেন্ট যদি আমরা চিন্তা করি যে মাইল্ড সিমটম উইথ মাইল্ড এনলার্জমেন্ট এক্সরেতে দেখা যাচ্ছে বা নেজোফারিংস্কোপে দেখা যাচ্ছে, তাহলে আমরা তাকে ইন্ট্রানেজাল কর্টিকোস্টেরয়েড স্প্রে পাওয়া যায়, পেক্লোমিথাসন, মোমেটাসন, এগুলো আমরা পেটে দিতে পারি, অ্যান্টিহিস্টামিন দিতে পারি, অথবা মন্টেলোকাস দিতে পারি। তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা ইন্ট্রানেজাল কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন অ্যান্ড মন্টেলোকাস। এরপরে যদি দেখি যে এটা মডারেট টু সিভিয়ার, গ্রেড 3 টু গ্রেড 4 এনলার্জমেন্ট, তাহলে আমাদেরকে অপারেটিভ ট্রিটমেন্টে যেতে হবে। 3 নম্বর অপশন, দ্যাট ইজ অপারেটিভ ট্রিটমেন্ট। তো সেই অপারেটিভ ট্রিটমেন্টে কি হতে পারে? সেটা শুধু অ্যাডিনোইডেক্টমি হতে পারে। আমরা বলেছিলাম 3টা কন্ডিশন, যে অনলি এনলার্জমেন্ট অফ দ্য অ্যাডিনয়েড, সেক্ষেত্রে শুধু অ্যাডিনোইডেক্টমি হতে পারে। অ্যাডিনোটনসিলার হাইপারট্রফি যদি থাকে তাহলে আমরা অনেক সময় অ্যাডিনোটনসিলেক্টমি করতে পারি। অ্যাডিনোটনসিলার হাইপারট্রফি উইথ বাইল্যাটারাল OME যদি থাকে তাহলে আমরা অ্যাডিনোটনসিলেক্টমি উইথ বাইল্যাটারাল মাইলিঙ্গোটমি প্লাস মাইনাস গ্রোমেট। যাকে এটা ডিপেন্ড করবে তোমার কন্ডিশনের উপরে। তোমাদের পরীক্ষায় যদি কখনো এটা আসে তাহলে আমরা তোমাদেরকে বলে দিব যে এই কন্ডিশন তোমরা ট্রিটমেন্ট করবা, সেটা নিয়ে তোমাদের টেনশনের কোনো দরকার নেই। এখন যেহেতু একটা অপারেশনের ব্যাপার, আমরা সবসময় বলি নো অপারেশন ইজ উইদাউট কমপ্লিকেশন। সুতরাং প্রত্যেকটা অপারেশনেরই কিছু কমপ্লিকেশন আছে। অ্যাডিনোইডেক্টমি কমপ্লিকেশন কি?
টনসিলেক্টমি যে কমপ্লিকেশন যেহেতু ওই প্রসিডিওরে করা হয়, তোমরা দেখছো নিশ্চয়ই আমাদের এখানে এত ফ্রিকুয়েন্টলি অ্যাডিনোয়েড টনসিলেক্টমি হয়। টনসিলেক্টমি যে কমপ্লিকেশন, অ্যাডিনোয়েডেক্টমি মোরলেস সেম কমপ্লিকেশন, সাথেও অ্যাডিনোয়েড পোর্শনে একটু কমপ্লিকেশন বেশি হবে, যে এক্সেসিভ মাসল ইনজুরি অন নেজোফ্যারিংস, ব্লিডিং হতে পারে, হেমোরেজ, যেটা প্রাইমারি রিয়াকশন, সেকেন্ডারি, তিনটাই হতে পারে। সাবলাক্সেশন অফ দ্য অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট হতে পারে, স্টেশন টিউবে ইনজুরি হতে পারে, হাইপোনেজাল ভয়েস হতে পারে। যদি এক্সেসিভ কিউরেট করো তাহলে হাইপোনেজাল ভয়েস হতে পারে। এগুলো অ্যাডিশনাল যোগ করতে হবে। আর টনসিলেক্টমি যে সমস্ত কমপ্লিকেশনগুলো আছে সেগুলাই থাকবে। তো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি এনলার্জ অ্যাডিনয়েডের। আমরা একটু 5টা মিনিট আমরা রিক্যাপিচুলেট করে পড়াটাকে আবার একটু আমরা রিফ্রেশমেন্ট, হ্যাঁ, টু ওয়ে কমিউনিকেশন হলে ভালো হতো। তোমাদের কথাটা হয়তো আমি বুঝতে পারতাম, যেহেতু এটা হচ্ছে না, আমার কথাই তোমরা শুনে যাও। এখন তো অ্যাডিনয়েড নিয়ে এই চ্যাপ্টার নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। আমরা যতটুকু পড়াই তার 50% পারলেই পাস, লেস দ্যান 50% পারলেই পাস। তাহলে দেখো এই অ্যাডিনয়েড থেকে আমাদের কী কী কোশ্চেন আসে এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমাদের অস্পিতে কিন্তু এক্সরে থাকতে পারে, এক্সরে নেজোফ্যারিংস ল্যাটারাল ভিউ, খুব ফ্রিকুয়েন্টলি এটা থাকে। এনলার্জ অ্যাডিনয়েড, নিচে কোশ্চেন থাকে যে এই বাচ্চা কী সিমটম নিয়ে আসবে, কানে কী প্রবলেম হবে, ট্রিটমেন্ট কী হবে, কমপ্লিকেশন কী হবে। পারবো না এখন? নিশ্চয়ই পারবো আশা করি। অথবা শর্ট নোট আসতে পারে, ওয়েলডিয়ার্স রিং অথবা অ্যাডিনয়েড ফেসিস। ঠিক আছে, তোমরা যদি আগে থেকে কেউ পড়ে আসো বইটা তাহলে আমার ধারণাটার জন্য একটু সুবিধা হবে। আর যদি কেউ নাও পড়ে থাকো তাহলে আজকেই একটু কষ্ট করে একবার, যদি বাসায় বই থাকে তাহলে একবার দেখলে দেখবা যে এটা মাথার মধ্যে থেকে যাবে। বইতে সবই লেখা থাকে। আমাদের টিচারদের কাজ হচ্ছে যে তোমাদের কোনটা ধরিয়ে দিতে হবে, কোনটা পড়তে হবে, কোনটা বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার চ্যাপ্টারটাকে যদি একটু আবার ঘুরে আসি, তাহলে আমরা প্রথমে পড়েছিলাম ডেফিনেশন, এরপরে পড়েছিলাম অ্যানাটমিক্যাল সাইট কোথায় থাকে, তারপরে পড়েছিলাম ল্যাটারাল এক্সটেনশন, তারপরে প্যাথোজেনেসিস পড়েছিলাম, ইটিওপ্যাথোলজি যেটাকে বলা হয়। এরপরে আমরা পড়েছিলাম সিমটম। আবারও বলছি যে সিমটম মুখস্থ করার কিছু নাই, একটু চিন্তা করলেই হবে। ফিজিওলজি, অ্যানাটমি যখনই অল্টারেশন হবে তখনই একটা সিমটম প্রডিউস করবে, সেইভাবে চিন্তা করবা। যেহেতু নাক বন্ধ, নেজাল সিমটম, যেহেতু মুখ দিয়ে শ্বাস নাই, ওরাল সিমটম, যেহেতু কানে প্রবলেম করে, ইয়ার সিমটম। আর অ্যাজ এ হোল যেহেতু একটা হাইপক্সিক কন্ডিশনে থাকে, ইরিটেবল থাকে, বাচ্চা ডাল থাকে, অ্যাডিনয়েড ফেস, অ্যাডিনয়েড ফেস। এরপরে আমরা এক্সামিন করেছিলাম পোস্টেরিয়র রাইনোস্কোপি অর্থাৎ পেডিয়াট্রিক ফ্লেক্সিবল নেজোএন্ডোস্কোপি। তারপরে আমরা এই বাচ্চার এক্সরে করেছি, এক্সরে নেজোফ্যারিংস ল্যাটারাল ভিউ। কিছু কিছু ক্ষেত্রে পিওটন অডিওমেট্রি অথবা বিহেভিয়ার অবজারভেশন অডিওমেট্রি উইথ ইম্পিডেন্স অডিওমেট্রি করেছি। আমরা গ্রেডিং করেছি। তারপর আমরা ট্রিটমেন্ট সেট করেছি। 3টে অপশনের মধ্যে যে অপশন তার জন্য প্রযোজ্য, আইদার অ্যাডভাইস অর কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তারপরে আমরা সার্জারি করেছি এবং আমরা সার্জারি কিছু কমপ্লিকেশনও আমরা বলেছি। এখন তোমাদের বলার পালা। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো, আমি অ্যান্সার করার চেষ্টা করব।
কারোরই কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে তেমন কিছু বুঝো নাই অথবা অনেক বুঝছো। আমার সাথে কে ছিল? নুসরাত, বৃতি, সাখাওয়াত হোসেন, দেবু আছো? হ্যাঁ, সালমা আফরোজ, শিফা, সালমা সুলতানা প্রিয়া, মহিমা জান্নাত, সালমা সুলতানা প্রিয়া, ইফা তারা, জেসমিন, আমাদের স্যার শফিক স্যার, উপমা, মরিয়ম সুমনা, আনিকা তাসিন, তহিদুল ইসলাম তুহিন, গাজী আরমান, রুবায়েত রিয়া, ফারজানা বিনতে শেরিন। তো তোমাদের কারো কোনো কোশ্চেন নাই? স্লিপ স্টাডি ইজ রিকোয়ার্ড অর নট? দেবু রাই, ভেরি গুড। আমরা পরবর্তীতে দেবু, থ্যাংক ইউ ফর এ গুড কোশ্চেন। এটা আসলে আন্ডার গ্রাজুয়েট ইয়ার জন্য না, মানে বাচ্চাদের ছাত্রদের জন্য না, এটা একটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য। পরবর্তী চ্যাপ্টার যে এনলার্জ অ্যাডিনয়েড উইথ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এরকম যদি থাকে এনলার্জ অ্যাডিনয়েড উইথ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অবশ্যই তার স্লিপ স্টাডি করতে হবে বিফোর ডুইং এনি প্রসিডিওর, কারণ এই পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন থাকতে পারে। এই সমস্ত পেশেন্ট যদি ওই রকম ক্যাটাগরির পেশেন্ট হয়, গ্রেড 4-এর পেশেন্ট হয়, পালমোনারি হাইপারটেনশন থাকে, অ্যাপনি হাইপক্সিক রেশিও যদি তার অল্টারেশন থাকে, সে যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট হয়, তাহলে প্রিকশন নিয়ে আমাদেরকে অপারেশন করতে হবে, আইসিইউ রেডি করতে হবে, তারপরে গিয়ে আমাদের অপারেশন করতে হবে। এই পেশেন্টের এক্সট্রিবিউশনও দেরি করে করতে হবে যদি তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে। সত্যি থ্যাংক ইউ দেবী, অবশ্যই লাগবে। যদি তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে তাহলে অবশ্যই তার স্লিপ স্টাডি করতে হবে। তহিদুল ইসলাম তুহিন, অপারেটিভ প্রসিডিওর। তুমি কি আগে কখনো ওটিতে আসছো কিনা আমি জানি না তুহিন, তবে যা হোক, অপারেটিভ প্রসিডিওর হচ্ছে যে আমরা অ্যাডিনোইডেক্টমি যে টনসিলেক্টমি যে প্রসিডিওরে করি, তুমি কি টনসিলেক্টমি দেখেছো কিনা? পেশেন্ট সুপাইন পজিশন, হেড অ্যান্ড নেক এক্সটেনশন, অনেকে নেকের নিচে স্যান্ডব্যাগ দেয়, অনেকে দেয় না। বয়েল ডেভিস মাউথ গ্যাগ দিয়ে মুখটা ওপেন করার পরে অ্যাডিনয়েড কিউরেট আছে আমাদের, সেটা সব প্যালেটের নিচেই দিয়ে আমরা সুইপিং, ড্যাগার হোল্ডিং ম্যানারে আমরা অ্যাডিনয়েড কিউরেটটাকে ধরে আমরা সুইপিং করলে আমাদের অ্যাডিনয়েড যে টিস্যুটা আছে নেজোফ্যারিংসে ওটা চলে আসে। অনেক সময় ফিঙ্গার ডিসেকশনও করি, তারপরে লাস্টে আমরা সুইপিং করি উইথ দ্য ড্যাগার হোল্ডিং ম্যানার। হ্যাঁ, অ্যাডিনয়েড কিউরেট অ্যান্ড কেস, এটা দেখলে তোমরা বুঝতে পারবা যে এটা কীভাবে করা হয়। মাথায় ধার আছে, করে আমরা ওইখানে একটা প্যাক দিয়ে রাখি আর কি, যেন তার ব্লিডিংটা বন্ধ হয়। তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য অপারেশন আমরা নেজোফ্যারিঞ্জিয়াল প্যাকটাকে বের করে দিই। আর কোনো কোশ্চেন? ব্রিং দেম অন ক্যামেরা, আমি জানি না এটা কীভাবে, আমি আইটিতে খুবই দুর্বল। ব্রিং দেম ইজ ওয়াচিং, আমি জানি না এটা কীভাবে কী করে। অ্যাড কীভাবে করে? ওয়েলকাম দেবু। এনি আদার কোশ্চেন ফ্রম দ্য অডিয়েন্স? ফারজানা বিনতে শেরিন, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা বুঝছো কি না? কোশ্চেন না করলে তো বোঝা যায় যে হয় বুঝো নাই, না হলে সব বুঝছো। হ্যাঁ, ছোট টপিকস, আমরা চেষ্টা করলাম একটু সহজভাবে বলার জন্যে, কারণ সামনের দিনগুলো কেমন আসবে আমরা জানি না, কখন আমরা আসলে সরাসরি ক্লাস নিতে পারবো সেটাও আমরা জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। থ্যাংক ইউ মহিমা জান্নাত, ওয়েলকাম। তোমাদের কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে আমরা অফ করে দিব আর কি।
বুঝছে, মহিমা জান্নাত, শি আন্ডারস্টুড। হ্যাঁ, ভালো। একটু বইটা আবার আজকে যদি পড়তে পারো তাহলে দেখবো যে বিষয়টা আবার একটু ক্লিয়ার হয়ে যাবে। মরিয়ম সুমনা, থ্যাংক ইউ, ওয়েলকাম মরিয়ম। খাদিজা ইজ ওয়াচিং। ব্রিং দেম আপ ক্যামেরা, আমি জানি না এটা কী হবে। সুইপ টু রিমুভেবল কমেন্টস অ্যান্ড রিয়াকশন আল্লাহ, এটা কী হইলো আই ডোন্ট নো। আমার ইয়ে চলে গেল। ও আচ্ছা, তো আমরা তাহলে আজকের সেশন কি অফ করব? শামসলিমা, থ্যাংক ইউ স্যার। ইলমা, ইলমা তো এমনি পড়ালেখা, ইলমা মানে কি জ্ঞান নাকি? খাদিজা, ওয়াচিং উইথ ইউ, ব্রিং দেম আপ অন ক্যামেরা, এটা কীভাবে করে? স্যার প্লিজ সে অ্যাবাউট অ্যাড্রিনাল গ্রোথ কার্ভ। দেবু, অ্যাড্রিনাল গ্রোথ কার্ভ আই হ্যাভ অলরেডি মেনশন। আচ্ছা, তোমাদের দেবু স্যার একটু অ্যাড্রিনাল গ্রোথ কার্ভটা আবার একটু বলতে বলছে। এটা আমি আগেই বলেছি যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। অ্যাডিনয়েড নর্মালি ইন্টারইউটেরাইন লাইফে এটা অ্যাডিনয়েড টিস্যুটা থাকে। তো আমরা বলছিলাম যে এটা 2 বছর থেকে মোটামুটি এনলার্জমেন্টটা, ন্যাচারাল ফিজিওলজিক্যাল এনলার্জমেন্ট শুরু হয় আপ টু 5 to 6 ইয়ার্স পর্যন্ত এটার ন্যাচারাল এনলার্জমেন্টটা থাকে। 6 ইয়ার্সের পরে গিয়ে এটা কমে, কোনো কোনো বইতে 12 বছর পর্যন্ত আছে, কোনো কোনো বইতে 14-15 বছর পর্যন্ত আছে। সো দিস ইজ ন্যাচারাল হিস্ট্রি, যে 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত একরকম থাকে, তারপরে 2 ইয়ার্সের পরে আলটিমেটলি গ্রোথ শুরু হয়, 6 ইয়ার্স পর্যন্ত গ্রোথ হয়, তারপরে আবার 10 থেকে 12 বছর পরে এটা কমতে থাকে, কোনো কোনো বইতে 15 ইয়ার্স পর্যন্ত আছে। আমরা যদি এটা একটু দেখি এটা কিভাবে দেখানো যায়। দেখো, এটা জন্মের সময় ছিল এটা 2 ইয়ার্সে গ্রোথ হচ্ছে। কার্ভটা বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে কিছুটা সম্পর্কযুক্ত বলে আমার মনে হয়। আমরা যে আতঙ্কের মধ্যে আছি এটার সাথে কিছুটা সম্পর্কযুক্ত। আল্লাহ জানে কবে এটা শেষ হয়। দেখো, 2 বছর থেকে এটা এনলার্জমেন্ট শুরু হয়েছে, 3, 4, 5 পর্যন্ত হাইয়েস্ট এনলার্জমেন্ট, তারপরে 6 বছর থেকে ডিক্লাইন, কোনো কোনো বইতে 12 বছর, কোনো কোনো বইতে 15 বছর, হোয়াট এভার ইট মেবি, আমরা ধরে নিই যে 10 বছরের পরে সাধারণত এটা রিগ্রেস করে যায়। হ্যাঁ দেবু, ঠিক আছে। তোমরা এটা বইতেও ছিল, আমরা তো এসকে দিয়ে বোধহয় এক সময় পড়তাম যে সেই বইয়ের মধ্যে বোধহয় এটা এরকম একটা চার্ট ছিল। তো যাই হোক, এটা নিয়ে যদিও কন্ট্রোভার্সি আছে, আমরা ধরে নেব যে 2 to 4, 5 ইয়ার্স পর্যন্ত সবচেয়ে বেশি এনলার্জমেন্ট হয়, তারপরে 5 ইয়ার্সের পরে ডিক্লাইন ফেজ, আলটিমেটলি আপ টু 12 or 15 ইয়ার্স পর্যন্ত এটা থাকতে পারে, তারপরে এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। এনি কোশ্চেন ফ্রম দ্য স্টুডেন্ট? ভুল হোক খারাপ হোক একটা কোশ্চেন তো করো, কোশ্চেনগুলো তো আমি অ্যাসেস করতে পারবো যে তোমাদেরকে কি পড়াইলাম আর তোমরা কি বুঝলাম। রুমা ফারজানা একটা কোশ্চেন করো তোমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে রুকসানা একটা কোশ্চেন করো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি পড়াইলাম আর তুমি কি বুঝলা। হ্যাঁ, নো কোশ্চেন? তাহলে কি আমরা অফ করি না? শফিক স্যার কি লাইনে আছেন? শফিক স্যার কি লাইনে আছেন? আমরা কি অফ করব? নিপেন স্যার আছেন নাকি লাইনে?
হুম, অফ করব? ফিনিশ? রুকসানা, আমরা কি অফ করব? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।